জুলাই গণ অভ্যুত্থানে শ্রমিক শ্রেণীর প্রত্যাশা এবং প্রাপ্তি শীর্ষক আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি গাজীপুর জেলা জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সম্মানিত আহ্বায়ক মীর সিরাজুল ইসলাম ভাই উপস্থিত আছেন। আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি জনাব জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের কেন্দ্রীয় সভাপতি জনাব মোশাররফ হোসেন। প্রধান আলোচক হিসেবে আছেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন মন্টু ভাই। উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক জোটের শ্রমিক জোটের সম্মানিত সহসভাপতি এম এ আবুয়াল ভাই। উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সম্মানিত শিল্প শ্রম বিষয়ক সম্পাদক এস এম মনিরুজ্জামান ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাসদের গাজীপুর মহানগরের সদস্য সচিব জনাব প্রবীর দাস, নাগরিক ঐক্যের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন। উপস্থিত আছেন গাজীপুর জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব জনাব আজিবুর ভাই। উপস্থিত আছেন কোনাবাড়ি থানা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ উপস্থিত সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আজকে গণতন্ত্রের উত্তরণের পথে আমরা হেঁটে চলেছি। সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মহান নেতা সিরাজুল আলম খানকে স্মরণ করছি, যিনি এই শ্রমিক শ্রেণীকে তার মৃত্যুর আগে তিনি এই শ্রমিক শ্রেণীকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছিলেন। এমন একটা সময় চিন্তা ভাবনা করছিলেন যখন তার জীবদ্দশায় একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছেন। ওই মুহূর্তে তিনি আমাদেরকে ডেকেছিলেন এবং আমাদের সাথে তিনি পরিকল্পনা করেছিলেন যে কিভাবে এই বাংলাদেশের এই শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে আবার একটি শ্রমিক জাগরণ সৃষ্টি করা যায়। যার হাত ধরে ৭১-এর সৃষ্টি হয়েছিল সেই মহান নেতা, স্বাধীনতার পরিকল্পনাকারী শেখ সিরাজুল আলম খান, তিনি আবার শ্রমিকদের মধ্যে একটি জাগরণ সৃষ্টি করতে চেয়েছিলেন। সংগ্রামী উপস্থিতি, আমরা সেই জাগরণের অংশ হিসেবেই আপনারা জানেন গত জুলাই আগস্টে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেই জুলাই বিপ্লবে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা সেই চেতনাকে ধারণ করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম। আমরা এই জুলাই বিপ্লব সংগঠিত করেছিলাম কি নামে আপনাদের মনে আছে? আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এই জুলাই বিপ্লবকে সংগঠিত করেছিলাম। কিন্তু এই জুলাই বিপ্লব ৫ আগস্ট যখন বিজয় লাভ করেছিল, এই ৫ আগস্ট আমরা প্রত্যাশা করেছিলাম, আমরা ভেবেছিলাম, এই শ্রমিকদের আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় হয়েছে, এবার এই দেশ থেকে বৈষম্য দূর হবে, এই দেশে আবার সমতা প্রতিষ্ঠিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমাদের ছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, ৫ আগস্টের পরে ৮ আগস্ট চলে আসলো। আমরা ৩ দিন সরকার ছাড়া ছিলাম। এই জাতি যে সভ্যতা ভদ্রতার পরিচয় দিয়েছে, পৃথিবীর ইতিহাসে সেই নজির নেই যে কোনো দেশে সরকার ছাড়া ৩ দিন থাকার পরে সেই দেশে এইভাবে সুষ্ঠুভাবে 3টা দিন এই দেশের জনগণ শান্তিপূর্ণভাবে ছিল। আমরা প্রত্যাশা করেছিলাম এই শান্তিপূর্ণ জনগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ৮ আগস্ট হয়তোবা একটি বৈষম্যহীন একটি সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, ৮ আগস্ট আমরা কি দেখলাম? আমরা দেখলাম এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যেই সরকারের মধ্যে ছাত্রদের প্রতিনিধি রয়েছে, যেই সরকারের মধ্যে শিক্ষকদের প্রতিনিধি রয়েছে, যেই সরকারের মধ্যে ব্যবসায়ীদের প্রতিনিধি রয়েছে, যেই সরকারের মধ্যে আলেমদের প্রতিনিধি রয়েছে, যেই সরকারের মধ্যে এনজিওদের প্রতিনিধি রয়েছে, যেই সরকারের মধ্যে পাহাড়িদের প্রতিনিধি রয়েছে, যেই সরকারের মধ্যে সংখ্যালঘুদের প্রতিনিধি রয়েছে। শুধুমাত্র এই ৭,৬০,৩৪,০০,০০০ শ্রমিকের একজন প্রতিনিধিও তারা রাখতে পারে।
আমরা বৈষম্যের সূচনা দেখেছিলাম সেই 8 তারিখে। সেই 8 আগস্ট থেকে আজকে 4 আগস্ট চলে এসেছে। 1 বছরে আমাদের প্রতিটি পদে পদে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের বৈষম্যগুলো দেখিয়ে দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমার এই কথাগুলো আমি যা বলতে চেয়েছি আমাদের মন্টু ভাই সহ অনেকেই বলে দিয়েছেন যে এই শ্রম সংস্কার কমিশনে এই যে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন প্রতিনিধিদের সাথে বসা হয়েছে, কিন্তু শ্রমিক প্রতিনিধিদের সাথে সেখানে বসা হয় নাই। এখনো সেখানে এই জুলাই ঘোষণা বা জুলাই সনদে শ্রমিক শ্রেণীর অন্তর্ভুক্তির যে দাবি আমরা জানিয়েছি, সেখানে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ, তাদের অবদান, এগুলোকে কিভাবে তুলে ধরবে, তাদের আকাঙ্ক্ষা এবং প্রাপ্তি, তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি কিভাবে এই জুলাই ঘোষণায় আসবে, সেটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয় নাই। আমরা দেখেছি শ্রম মন্ত্রণালয়কে কিছু লোক দেখানো কর্মসূচি করতে দেখেছি। আজকে শ্রম মন্ত্রণালয়ে যিনি সচিব হিসেবে বসে আছেন সেই শফিকুজ্জামান, তিনি ভোক্তা অধিকারে ছিলেন আওয়ামী লীগের 5 আটা এক দালাল। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফ্যাসিস্ট আমলের যত শ্রমিক সংগঠনগুলো ছিল, হাসিনার 5 আটা যত শ্রমিক নেতা ছিল, আজকে তাদের নিয়ে শ্রম অধিদপ্তরে শ্রম মন্ত্রণালয়ে আজকে মিটিং হচ্ছে, আজকে বিভিন্ন জায়গায় সভা সেমিনার হচ্ছে। আজকে আমরা এই 5 আগস্টের পরে প্রত্যাশা করেছিলাম যে এই ফ্যাসিস্টের যারা দোষর রয়েছে, যারা শ্রমিক স্বার্থ বিরোধী রয়েছে, অন্তত তাদেরকে সরিয়ে শ্রমিকদের অনুকূলে যারা থাকবে, শ্রমিকদের পক্ষে যারা থাকবে, তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসাবে। কিন্তু এই শফিকুজ্জামানকে এই শ্রম ভোক্তা অধিকার থেকে এনে আজকে তারা শ্রম সচিবে বসিয়েছে, কিন্তু তাকে এখনো সরানো হয় নাই। সংগ্রামী উপস্থিতি, আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা এই জুলাই বিপ্লবে আজকে যে আগামীকালকে জুলাই ঘোষণা হবে, আপনারা জানেন মানিক মিয়া বিনিতে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে মানিক মিয়া বিনিতে জুলাই ঘোষণা করবে, জুলাই ঘোষণাপত্র পাঠ করবে আগামীকাল। আমরা এখনো জানি না জুলাই ঘোষণাপত্রে আমাদের অবস্থান কোথায়, আমরা এখনো জানি না জুলাই সনদে আমাদের অবস্থান কোথায়, সেটাও আমরা এখনো জানি না। অথচ আমাদেরকে নাকি আমাদের সাথে নাকি পরে আলোচনা করবে, কিংবা রাজনৈতিক দলগুলোর সাথেও নাকি জুলাই ঘোষণা নিয়ে পরে আলোচনা করবে, অথচ আগামীকালকে জুলাই ঘোষণা হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা এই জুলাইয়ে আমাদের যে অবদান, সেই অবদান আমরা বলে শেষ করতে পারবো না। আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে এই মাওনা চৌরাস্তায় আমাদের পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাজু মিয়া, সেই পঞ্চগড়ের থেকে এসে সে এখানে একটা পোশাক কারখানায় চাকরি করতেন এই মাওনাতে। তিনি বাড়ি থেকে আন্দোলন চলাকালীন সময় বাসা থেকে খবর এসেছে বাড়ি থেকে যে সাজু তুই বাড়ি আয়। তার মা বলতেছে সাজু তুই বাড়ি আয়, তোর একটা ছেলে হয়েছে, খুব ফুটফুটে ছেলে, আমি নিজে দেখেছি। বলছে তোর একটা ফুটফুটে ছেলে হয়েছে, তুই বাড়ি আয়। সে বলছে মা আমি আন্দোলনে আছি, আমার ছেলের নাম রাখো এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের নামে আমার সন্তানের নাম রাখো, আন্দোলন শেষ করে আমি বাড়িতে এসে আমার সন্তানের মুখ দেখব। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই বিজিবির গুলিতে এই সাজু এই মাওনা চৌরাস্তায় শহীদ হয়েছে, তার সন্তানের মুখ তিনি দেখতে পারেন নাই। আজকে এই শ্রমিকদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে কোথাও তুলে ধরা হচ্ছে না। আজকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু ছাত্রদেরকে দেখানো হচ্ছে, কাউকে মাস্টার মাইন্ড, কাউকে নেতৃত্বে, কাউকে এই কাউকে সেই, বিভিন্ন জায়গায় তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হচ্ছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে দেখান যে এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে। একজনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনও নাই যে জুলাই বিপ্লবে শহীদ হয়েছে। কিন্তু আমার শত শত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইয়েরা, এই শ্রমিক ভাইয়েরা যারা শহীদ হয়েছে, বিশেষ করে শ্রমিকদের কথা বলবো, রাষ্ট্রে এদের কোথাও কোনো প্রতিনিধিত্ব নেই। আমরা রাষ্ট্রে নীতি নির্ধারণী পর্যায়ে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব সেই শুরু থেকে দাবি করে আসছিলাম। আমরা এই হাসিনার হটানোর আন্দোলনের জন্য সমস্ত শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে আমরা একটি শ্রমিক কনভেনশন করেছিলাম মতিঝিলে। সেখানে শ্রমিক দল ছিল, সেখানে আমাদের এই এসএসপি ভুক্ত সংগঠন সমূহ ছিল। সেখানে আমরা আমাদের ঘোষণাপত্র পাঠ করেছিলাম, আমাদের যে দফাগুলো ছিল, আমাদের দাবিগুলো ছিল, সেগুলো আমরা সেখানে পাঠ করেছিলাম। সেখানে আমাদের একটা এজেন্ডা ছিল যে রাষ্ট্রের সকল নীতি নির্ধারণী পর্যায়ে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কিন্তু হয়তো আমাদের সহযোদ্ধারা
তারা হয়তো ক্ষমতার নিকটবর্তী, এজন্য তারা এই দাবি ভুলে গেছে, তাদের স্মরণে নাই, কিন্তু আমরা ভুলি নাই। আমরা এই রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব চাই, শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব চাই। আর এই প্রতিনিধিত্ব করার, নিশ্চিত করার একটা ছোট্ট জায়গা ছিল, কিন্তু সেখানেও কোনো আলোচনা করা হয় নাই। আপনারা জানেন যে আপার হাউস এবং লোয়ার হাউস নামে আপনার দুইটা কক্ষ সৃষ্টি করা হয়েছে। আমরা চেয়েছিলাম যে 100 জন, যে উচ্চ কক্ষে 100 জন মেম্বার থাকবে, আমরা চেয়েছিলাম আইন করে এখানে যেন বিভিন্ন শ্রমিক দল, বিভিন্ন শ্রমিক সংগঠনের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদেরকে যেন এইখানে স্থান দেওয়া হয়, অন্তত আইন করে যেন উচ্চ কক্ষে শ্রমজীবী মানুষেরা প্রতিনিধিত্ব করতে পারে। কিন্তু আমরা সেই ধরনের কোনো আলোচনা দেখি নাই। আমরা যেহেতু রাষ্ট্র আমাদেরকে নিয়ে ভাবে না, এই দেশে এই সমাজের হত্যাকর্তারা আমাদেরকে নিয়ে ভাবে না, কাজেই আমাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে। এই ভাবনার অংশ হিসেবে যেহেতু সংস্কার কমিশন সহ এই কোথাও আমাদের নিয়ে আলোচনা হচ্ছে না, আমাদেরকে স্পষ্ট করতে হবে এই যে গাজীপুর একটা শিল্পাঞ্চল। আপনারা জানেন সারা দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এই শ্রমজীবী মানুষেরা এসে গাজীপুরে চাকরি করে, গাজীপুরে কর্ম করে, এখানকার মিল ফ্যাক্টরিতে চাকরি করে, তারা এখানে ভোটার হয়েছে। এরকম ভোটারের সংখ্যা, বিশেষ করে শ্রমিক ভোটারের সংখ্যা গাজীপুরে প্রায় 70%। তো এই গাজীপুরে যেটা মন্ত্রী ভাই কিছুক্ষণ আগে বলেছেন, শ্রমিক শ্রেণীর প্রতিনিধি কখনোই মালিক শ্রেণী হতে পারে না। আজকে যারা নির্বাচন করার জন্য কালো টাকার মালিকরা আসছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, তারা শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পরে তাদের একটা অবস্থান থাকে, সেই অবস্থানটাকে বলে আপনার ভিআইপি অবস্থান। সেটাকে তাদেরকে একটা প্রটোকলের মধ্যে রাখা হয়, ভিআইপি প্রটোকলের মধ্যে রাখা হয়। এই ভিআইপি প্রটোকলের জন্য যাদের ভোটে নির্বাচিত হয়, তারা তাদের জনপ্রতিনিধিকে কোনোদিন স্পর্শ করতে পারে না, তারা থাকে নাগালের বাহিরে। সংগ্রামী উপস্থিতি, এইবার এই আপনারা এখানে যারা শ্রমিক নেতৃত্ব রয়েছেন, এখানে যারা রয়েছে সব নেতা, এখানে আমার মনে হয় কোনো কর্মী নাই, সবাই নেতা। সব নেতারা আপনারা সিদ্ধান্ত নেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার সহ শ্রম ঘন প্রত্যেকটা এলাকায় যাতে অন্তত শ্রমিকদের ভোটে শ্রমিক কোন প্রতিনিধি যেন নির্বাচিত হয়ে সংসদে যেতে পারে, যেন সেখানে গিয়ে যাতে মমতাদের গান শুনতে হয় না, আমরা সেখানে যেন প্রতিবাদ করতে পারি। সেই বাঁশখালী এস আলম পাওয়ার প্ল্যান্টে 7 জন শ্রমিককে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, এর প্রতিবাদে সংসদে একটা আওয়াজও হয় নাই। প্রত্যেক বছর মে মাসে মে দিবস পালন করি, সেই শিকাগোর সেই হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়, কিন্তু এস আলমের বিদ্যুৎ কেন্দ্রে সেই বাঁশখালীতে এস আলম পাওয়ার প্ল্যান্টে 7 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। মাত্র ইফতারের সময় 1 ঘন্টা বেশি চাওয়াতে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। রানা প্লাজায় 1200 শ্রমিককে ধসিয়ে হত্যা করা হয়েছে। তাজরিন ফ্যাশনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। স্পেকট্রাম গার্মেন্টস ধসিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত শ্রমিকদের এই আমরা ওই এখনো সেই শিকাগো নিয়ে পড়ে আছি। আমরা আমাদের চোখের সামনে বাঁশখালী রয়েছে, সেটাকে স্মরণ করি না। আজকে এই শ্রমিকদের এই ন্যায্যতার কথা বলার জন্য সংসদে কোনো প্রতিনিধি নাই, সেখানে তামাশা হয়, সেখানে মমতাজের গান হয়। আপনাদের কাছে আকুতি ভাই, 2 হাত জোরে আকুতি করছি, আপনারা নির্ধারণ করেন শ্রমিক প্রতিনিধিরা কাকে কাকে আপনারা পার্লামেন্টে পাঠাবেন। এর জন্য আপনাদের নিজেদের জান মাল, নিজেদের পকেটের পয়সা, আপনাদের সবকিছু আপনাদেরকে খরচ করতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বুঝাইতে হবে, ফ্যাক্টরিতে গিয়ে বুঝাইতে হবে যে আমরা আমাদের মধ্য থেকে এবার প্রার্থী করবো ইনশাআল্লাহ। ঠিক, যদি আমরা আমাদের মধ্য থেকে প্রার্থী করতে পারি, আমরা আগামী দিনে অন্তত এইটুকু প্রত্যাশা করতে পারবো যে আজকে অনেক ভাই, আমাদের এক ভাই সে সমাজতন্ত্রের গুরুত্ব নিয়ে সুন্দর কথা বলেছেন, কিন্তু আমরা দেখছি এই শ্রমিকদের অধিকার আদায়ের সে সর্বোত্তম পন্থা সমাজতন্ত্র। কিন্তু সমাজতন্ত্র যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে শ্রমিকরা কি অধিকার থেকে বঞ্চিত রাখবো? আমরা রাখবো না। এজন্য সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করছেন, লড়াই চলতে থাকবে। কিন্তু পাশাপাশি যেহেতু বাংলাদেশ একটা, আমরা বলি যে গণতান্ত্রিক রাষ্ট্র, যদি এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, অন্তত যাদের যে মৌলিক যে মানুষের চাহিদা, সে মৌলিক চাহিদা এবং সামাজিক নিরাপত্তা, এই সামাজিক নিরাপত্তা এবং মৌলিক চাহিদা কেন্দ্রিক যে কল্যাণ রাষ্ট্র, সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা তো খুব মানে আগামী পার্লামেন্টই সম্ভব যদি আমরা সবাই চাই। তো আমরা এই সামাজিক নিরাপত্তা এবং মৌলিক চাহিদা কেন্দ্রিক যে কল্যাণ রাষ্ট্র, এই কল্যাণ রাষ্ট্রের কথা, শ্রমিকদের ন্যায্যতার কথা
আমরা যাতে সংসদে বলতে পারি, সংসদে শ্রমিক স্বার্থের পক্ষে কথা বলতে পারি। আপনারা, আমি সময় ব্যয় করবো না, অনেক সময় অতিবাহিত হয়েছে, আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি যে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে একটা সেক্টরে প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ জড়িত, মানুষের জীবন জীবিকা জড়িত। সেই সেক্টরটা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। আপনার গ্রামে গঞ্জে মাঠে ঘাটে আপনার এত বেশি মানুষ এই পেশার সাথে জড়িয়ে গেছে যে এই পেশাটাকে বাঁচাতে হবে। এই পেশায় প্রয়োজনে সরকার ভর্তুকি দিতে হবে। এই পেশায় যেহেতু এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা ছিল রাষ্ট্র কর্মসংস্থান করে নয়, জনগণ নিজের পকেটের টাকা খরচ করে সুদের টাকা নিয়ে, সমিতি থেকে টাকা নিয়ে এই সমস্ত ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আজকে রাস্তায় নেমে পড়েছে। তারা যাতে একটা শৃঙ্খলার মধ্যে থাকে, এজন্য আমরা দাবি করব, আমরা চেষ্টা করব, আমরা শ্রমিক প্রতিনিধি হলে আমরা চেষ্টা করব, আমরা পার্লামেন্টে গেলে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মহাসড়ক পৃথিবীর সর্বোচ্চ ব্যয়ে প্রত্যেকটা মহাসড়ক নির্মিত হয় বাংলাদেশের মহাসড়কগুলো। আপনারা জানেন এখানে চুরিদারি করে অনেক বেশি ব্যয় নির্মিত হয় বাংলাদেশের মহাসড়ক। আমরা দাবি করব যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরের মধ্যে প্রত্যেকটা মহাসড়কের পাশে প্রয়োজনে গুরুত্বপূর্ণ সড়ক, জেলা শহরের মধ্যে মহাসড়কের যে অংশটুকু থাকে সেখানে অন্তত আলাদা লেন করে হলো যাতে এই ব্যাটারি চালিত রিক্সার জন্য পৃথক লেন করা হয়। পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রে আপনারা জানেন যে রিক্সার, সাইকেলের জন্য আলাদা লেন থাকে। আমরা এই ব্যাটারি চালিত রিক্সার সাথে যেহেতু 50-60 লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত, এই পেশাটাকে আধুনিকায়ন করা এবং সুযোগ সুবিধা দেওয়া, পাশাপাশি এই সমস্ত শ্রমজীবী মানুষদের পক্ষে কথা বলা, এটার জন্য শ্রমিক প্রতিনিধি পার্লামেন্টে নেওয়ার জন্য আপনারা সবাই একযোগে কাজ করবেন। আমার বাসা হচ্ছে গাজীপুর মহানগরের গাছা থানার মধ্যে আমার বাসা। এই গাছা থানা ছিল গাজীপুর 2-এর মধ্যে ছিল, কিন্তু আমরা একটা প্রস্তাবনা পেয়েছি নির্বাচন কমিশন কর্তৃক সীমানা পুনর্নির্ধারণ যে প্রস্তাবনা, সেখানে বাগেরহাটের একটা আসন কমিয়ে গাজীপুরের একটা আসন বাড়ানো হচ্ছে। যদি ওইটা বাড়ায় তাহলে আমার গাছা থানা পড়বে গাজীপুর 6-এর মধ্যে। তো সেই ক্ষেত্রে গাজীপুর আমার বাসা যেখানে, ওই নির্বাচনী আসন থেকেই আমি নির্বাচন করতে চাচ্ছি। ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ থেকে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণাও করা হয়েছে। তো ওইটা ঘোষণা করা ছিল 2-এর প্রার্থী, যদি আসন চেঞ্জ হয় তাহলে সেটা হবে 6। তো আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি এবং আমি প্রত্যাশা করব গাজীপুরের কোনাবাড়ি মৌচাক, কোনাবাড়ি কালিয়াকৈর সহ যে গাজীপুর 1 আসন, এটাও একটা শিল্পাঞ্চল। ওইদিকে মাওনা চৌরাস্তা, ওই শ্রীপুর, ওইটাও কিন্তু একটা শিল্পাঞ্চল। আমার প্রত্যাশা থাকবে অন্তত গাজীপুর এই 4টা আসন যেটা পুরোপুরি শিল্পাঞ্চলের মধ্যে পড়েছে, এখানে 4 জন শ্রমিক প্রতিনিধিকে কিভাবে এখানে পাশ করিয়ে সংসদে নেওয়া যায়, এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবেন, নিজেদের পার্টির ফোরামে আলোচনা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।